আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মূলত ইতিহাস কিভাবে বিনির্মাণ করা হয় বিভিন্ন সময়ে সেই বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। আমাদের আজকের টাইটেল ক্ষমতা বনাম ইতিহাস, সেই জন্যই আমরা এই টাইটেলটি দিয়েছি, কারণ আমরা জানি যে আমরা দেখতে পাই যে ইতিহাস আসলে ক্ষমতার কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে যখন পাওয়ারে থেকে সে তখন তাদের মতো করে, তারা তখন তাদের মতো করে ইতিহাসকে সামনে নিয়ে আসে। সেজন্যই আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও পতিত আওয়ামী লীগ সরকার কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, কুক্ষিগত করতে চেয়েছে, সম্পূর্ণ মুক্তিযুদ্ধকে নিজেদের ক্রেডিটে নিতে চেয়েছে, সেটা আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা মুক্তিযুদ্ধের একটি ভারতীয় ন্যারেশনও দেখি। প্রশ্ন আসে, এটি বিজয়ের মাস, যে সেই মুক্তিযুদ্ধের যে বয়ান, বাংলাদেশের মানুষের জনযুদ্ধের যে হিস্টোরি, সেটাকে আমরা কি করে রেস্কিউ করব, সেই প্রশ্নটির সামনে আসে। এর পাশাপাশি দর্শক, আমরা এই সময়ের কিছু বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনজনকে অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য। ঠিক আমি আজ গতকালকের একটি বক্তব্য থেকে আমি একটু কোট করি। সেখানে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, একটি দলের কর্মকাণ্ড ৭১-এ মানুষ দেখেছে। এটি তিনি এই প্রসঙ্গেই বলেছেন যে অনেকে বলছে আমাদেরকে দেখেছো, তাদেরকে দেখেছো, এবার দুই দলকে দেখা হয়েছে, এবার আরেকটি দল যাকে দেখা হয়নি তাদেরকে দেখার জন্য বলা হচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি এটি বললেন যে একটি দলের কর্মকাণ্ড ৭১-এ দেখেছে দেশবাসী। আমি যদি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়ে শুরু করি, আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে। ডিসেম্বর মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় মাস এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি, আসলে কি 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে? আমার মনে হয় এই প্রশ্নটা এখন সামনে নিয়ে আসা উচিত। ৭১ সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ কি আদৌ স্বাধীনতা পেয়েছে কি পায়নি? সেদিন কি নামমাত্র মূল্যে পাকিস্তান সেনারা ভারতের কাছে সারেন্ডার করলেন? তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা ভূখণ্ড মানচিত্রর কেবল একটা বহিঃপ্রকাশ হল। প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা কি কবে পেল? এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব, আমার ধারণা আজকে উনি মা অসুস্থ থাকলে সন্তান অনেক সময় অনেক কথা বলে, সেটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ তার সাথে এখন তাকে রাজনীতি ইলেকশনের মাঠে তাকে মাথা চালাতে হচ্ছে, তাকে তার কন্টেস্টেড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রার্থী নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও মমতাময়ী মা মৃত্যু শয্যায়। তো সেই সময় উনি ৭১ নিয়ে যে কথাটা বলছেন, আমি সম্মানের সাথেই বলবো, উনি সারা দেশকে বোঝাতে চেয়েছেন ৭১ আজ ৫৩ বছর পরও কেন মীমাংসিত হলো না। ৭১ এই ইস্যু আজ এত বছর পরও কেন মীমাংসিত হলো না। যেমন আজকে আমি 15 অ্যামেন্ডমেন্টে মানে মামলা ছিল, সে মামলায় অ্যাপিলেট ডিভিশনে আমি উপস্থাপন করলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি, যেখানে দিস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। উনি 25 তারিখ সন্ধ্যাবেলা কি হইলেন, অ্যারেস্ট হলেন। একে খন্দকার বলতেছেন উনি ঘোষণা দেননি। তাহলে এই কনস্টিটিউশনে এই যে নিলেন, তাহলে এই মীমাংসা অমীমাংসিত। আমি একটু আগে আপনাকে বললাম 16ই ডিসেম্বর কেন আমার মনে হয়, দেখেন আমার পরিবার মুক্তিযুদ্ধে এই কথা বারবার বলার দরকার নাই, আমার মা বাবা সবাই যে সাফারার বা
বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা যে সাফারার 16ই ডিসেম্বর যে সারেন্ডার অনুষ্ঠানটা হলো, সেখানে কেন আমার মুক্তিযোদ্ধারা ছিল না? এই মুক্তিযুদ্ধটা তো আমাদের সবার, একটা লোকের কিন্তু না। কিন্তু এখানে আমি একটু অ্যাড করি, আপনি বাংলাদেশ ফোর্সের যে ওখানে উপস্থিতি ছিল, এই যে এগ্রিমেন্টের মধ্যে আত্মসমর্পণের যে দলিল, সেই দলিলে কিন্তু বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা ছিল, সেটাও আপনাকে বলতে হবে। তা আপনি শুধু ভারতের কথা বলছেন, কিন্তু একটি অংশ তো আপনি অনুজ্জ রেখে যাচ্ছেন। আচ্ছা, এইটা আমি দেখলাম, আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটা একটু বলে দিই, প্রথম কোনো মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না। আবার মনে দিই, জয়েন্ট ফোর্স বলে কোনো ফোর্স গঠন করা হয়নি, এরকম কোনো ট্রিটিও নাই। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স, আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল MAJ ওসমানী, আর ইন্ডিয়ান ফোর্সের এইখানে দেখেন সুন্দর করে বলতেছে, আমি একটু পড়ে শোনাই যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ to Lieutenant General Jagjit Singh Arora, General Officer Commanding in Chief of the India and Bangladeshi forces in the Eastern Theater. Where is the Bangladeshi forces? Secondly, এখানে তার সাইন থাকতে হবে। এটা আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আমরা 3 জন আছি, যদি 3 জন যদি সাইন না করে আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন্ড বাই দিস। ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে, সেটাই আমি বলতে চাইছি। না, আমি আরেকটু পড়ি, ওখানে আরেকটু শেষ করে দিই আরেকটু। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড shall come under the order of Lieutenant General Jagjit Singh Arora as soon as this instrument has been signed. Full stop. কোথায় বাংলাদেশ সৈন্যের কথা বলা আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে কথাটা বলছেন, এখন মুক্তিযুদ্ধকে যেন খারিজ করে দেওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। এরকমটাই মনে হচ্ছে যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, আপনি ভারতকে সামনে নিয়ে আসছেন। এই বক্তব্যটার সাথে ভারতের বক্তব্যের একটা মিল আমি দেখতে পাই, কারণ ভারত কিন্তু বরাবর বলে এসেছে এবং ভারতের বিভিন্ন দলিলেও আমরা দেখেছি যে এই যুদ্ধটা ছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। আপনারা ভারতের এগেইনস্টে এত কথা বলেন, তাহলে ভারতের এই ন্যারেশন কেন আপনারা? এই জন্য একটু আগে বললাম, 16ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না, মুক্তি দিবস হবে না। আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল। আপনারা হয়তো জানেন কিনা জানি না, 16ই ডিসেম্বর যখন এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো, তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া। কেন তা নিবে? এবং এটা যদি শামসুল্লাহ সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন। সেই জন্যে যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল, আমরা স্বাধীনতা পাইনি। আমরা মার্কেট মানে আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদের কথা বাদ দেন, সৈন্য যতদিন 13ই মার্চ 1972 সাল পর্যন্ত এদেশে ছিল, ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল। তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন 16ই ডিসেম্বর করতেছি, তখন মোদি যখন টুইট করে বলে 16ই ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয়, সেই মিটিংয়ের পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয়, এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে, এটা তো আমাদেরকে অবমাননা। আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষকে মুক্তি সেনারা করছে। এই মুক্তি সেনা আমার আপনার ভাই বোন। ওকে, কিন্তু আত্মসমর্পণটা 16ই ডিসেম্বরে যে সময় হয়েছিল, সেই সময়ে আপনি উল্লেখ যেটা করা আছে সেটাকে আপনি না মেনে বলছেন 13ই মার্চে যাওয়ার কথা। সেই বিষয়ে আমরা মন্তব্য আমি জানবো, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে একটি দলের কর্মকাণ্ড 71-এ দেখেছে দেশবাসী, সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আসলে কি দেশবাসী 71-এ দেখেছে কিনা, নাকি দেশবাসী ভুলে যাচ্ছে? একটি দল বলতে উনি পাকিস্তানের যে পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন, এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে, এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না। কেন বলতেছে এই কথা? যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান, জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে, এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয়, বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন,
এবং এই মির্জা আর মহাসচিব মহোদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন। সো আমাদের এই স্ট্যান্ডিংকে আমার ধারণা তারেক রহমান এইভাবে হয়তো অনেকে এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছে বিচারের নামে প্রহসন। যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সে কথাগুলো আমরা নিজেরাও অনেকবার কথা বলেছি, যে বিচারগুলো হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, যে পদ্ধতিতে আসামিকে থ্রেট দিয়ে গুম করে যেগুলো হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু এর অর্থ এই না যে মুক্তিযুদ্ধে যা ঘটেছে সেই স্মৃতিটা বিলোপ হয়ে যাবে মানুষের কাছ থেকে। বিএনপির সাথে কোন রাজনৈতিক দল যার বিরুদ্ধে এরকম সমালোচনা ছিল যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার, তাকে গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়েও ইতিহাসে মুক্তিযুদ্ধ যে স্মৃতি, মুক্তিযুদ্ধে কোনো দলের যে কর্মকাণ্ড সেইটা মানুষ ভুলে যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমি আসবো আপনার কাছে রুমিন ফারহানা, আমরা এই প্রসঙ্গে আসি। যে কথাটি আসলে এখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, এই কথাটি তো বিএনপি খারিজ করে দিতে পারবে না, যে বিএনপি তো তাদের সাথে নিয়ে সরকার গঠন করেছে এবং আরেকবারও তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তো এরপরে এখন এসে যখন এই কথাটা বলতে হচ্ছে যে একটি দলের কর্মকাণ্ড ৭১ দেখেছে, তাহলে কি বিএনপি আফসোস করছে তাদেরকে সাথে নেয়ার জন্য, নাকি সেই দল সম্পর্কে কি আসলে বিষয়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাটি এসছে আরেকটি কথার প্রেক্ষিতে। কথাটি কি, দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি বিএনপির প্রতিপক্ষ হিসেবে যেই দলগুলো মাঠে এখন ক্রিয়াশীল, তারা প্রায় বলবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ বিএনপিকে দেখা হয়েছে, সো এইবার আমরা তৃতীয় আরেকটি পক্ষকে বা তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তিকে দেখা যাক। বলা হয়েছে যে নৌকা ধানের শীষ, এক সাপের দুই বিষ, নাকি হ্যাঁ দুই সাপের একই বিষ, সরি দুই সাপের একই বিষ। সো এই যে কথাগুলো, এই যে ন্যারেটিভগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে এখন চর্চিত হচ্ছে, তাহলে তো পাল্টা বিএনপিও প্রশ্ন করতে পারে যে যখন জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে ২০০১ সালে জোটবদ্ধভাবে ইলেকশন করলো, বিএনপির গভর্নমেন্টে গেল, বিএনপির দুজন মন্ত্রী জামায়াতে ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন, তখন কি তারা জানতেন না যে দুই সাপের একই বিষ? কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ, হেন তেন আজকাল যে ইয়েগুলো সামনে আসছে, তো সেই সময় কি তাদের এই কথাগুলো মনে হয় নাই? তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে। বরং বিষয়টিকে আমি এভাবে দেখি, সামনে নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে। প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে, হয়তো যাদের ভোট কিছুটা কম, যে তারা কত বেশি আসন সংখ্যা কত বেশি বাড়ানো সম্ভব। সো এইগুলো হিসাব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, সেটাকে খুব খারাপভাবে দেখবারও কিছু নাই। নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে এবং দলগুলো পরস্পরের যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যেই জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে, ওই দলের ভোট কিছুটা কমবে, সেগুলো আনতেই পারে। এটা খুব স্বাভাবিক। মানে এগুলো আসলে কিছু মিন করে না, এটা ভোট ব্যাংক আর একটু বড় করার জন্য, স্ট্রঙ্গার করার জন্য শুধু একটা হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর ব্যাপার আছে, দুই হচ্ছে কাউন্টার। আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে, ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো। সো এটাকে আমি এভাবেই দেখতে চাই। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটাও আছে যে ধর্মকে ব্যবহার করা, সেটাও যে অভিযোগটা আসছে, তাহলে কি এটাই শুধুমাত্র ওই এগেইন ভোট ব্যাংক বড় করার জন্য কিনা, সেই প্রসঙ্গ আসে এখানে। বেশ কয়েকটা বিষয় ধর্মকে ব্যবহার করা, ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে যারা আপনার দল করে এসছে তারা ওই চিন্তা থেকেই আপনার দলে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান, তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন। সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে, তাই না? সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন, সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন, তখন ডেফিনেটলি একটা প্রশ্ন আসে। আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন, ধরুন এই কথাটি, আমি একদম কথার কথা আপনাকে প্রশ্ন করি, এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন, তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো?
সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত। মামলা হয়েছে ইতিমধ্যে, আমরা দেখছি যে সেটা এখন তো অনেক পরে, অনেক জল ঘোলা হওয়ার পরে। কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিদে জনতা গিয়েই তার বাড়ি ঘর ভেঙে চুরে ফ্ল্যাট করে দিত, একেবারে ফ্ল্যাট করে দিত। সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন, তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। যারা আপনার কর্মী, সমর্থক, ভোটার, বিশেষ করে ভোটার, তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে। সেখান থেকে আপনি যখন হিসাবে কারণে বা ভোটের হিসাবের কারণে একেবারে 180 ডিগ্রি ঘুরে যান, তখন সার্টেনলি সেটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন জন্ম ঠিক দেয়। আছে, আমরা আসব সেই প্রশ্ন, কি প্রশ্ন জন্ম দিচ্ছে, কেন দিচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। রেজাউল করিম রানী, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা আসলে ইতিহাস যে ক্ষমতা কাঠামোর সাথে কানেক্টেড সে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। সেখানে যদিও ভিন্ন মত আছে দু একজন ফিলোসফারের, কিন্তু আমরা দেখতে পাই যে আসলে যখন যে ক্ষমতায় থাকে তাদের মতো করে ন্যারেশনটা বিল্ড করা হয় এবং ইতিহাসকে প্রভাবিত করা হয়। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের যে ইতিহাস, সাধারণ মানুষের যে যুদ্ধের ইতিহাস, সেটাকে আমরা কি করে রেস্কিউ করব? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশের কোনো ইতিহাস নেই। বাংলাদেশ এতদিন ছিল একটা আওয়ামী ইতিহাসের বয়ানের মধ্যে। আপনি ঠিকই বলছেন, আজকে প্রোগ্রামের নামটা খুব সুন্দর, ইতিহাস বনাম ক্ষমতা। বিখ্যাত ফিলোসফার, দার্শনিক আশিস নন্দী একটা কথা বলছে, দোজ হু ওন দ্য পাস্ট হু ওন দ্য প্রেজেন্ট। এই ওন মানে হলো আপনার দখল করা না, বিলং করা, যে মিন করে। ফলে এবং পাস্ট মানে অতীত না, ইতিহাস মানে আমরা একটা হলো অতীতের ব্যাপার মনে করি। ইতিহাস কিন্তু অতীতের ব্যাপার না, ইতিহাস হলো লিভিং প্রেজেন্ট। ফলে আপনার 1971 বাংলাদেশের ইতিহাস কি 71 থেকে ধরেন 1000 বছরের বাঙালি ইতিহাস বললে, হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন শুরু করে দেন 47 থেকে। হ্যাঁ, তো এখন ইতিহাসের নামে বাংলাদেশের কোনো ইতিহাস নেই, আমাদের প্রথম মনে রাখতে হবে। আমাদের আছে কতগুলো ইভেন্ট, সেই ইভেন্ট আমরা পূজা করি, যার যখন যেটা সুবিধা সে সেটা পূজা করে। আওয়ামী লীগ 71 পূজা করে সুবিধা হয়েছে, 71 পূজা শুরু করছে। এখন যার 24 পূজা করে সুবিধা সে 24 পূজা শুরু করছে। এগুলো ইতিহাস না। ইতিহাস কি সেটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে, কিন্তু সহজভাবে আমরা বলতে পারি হিস্ট্রি ইজ নাথিং বাট এ পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম। আপনার জ্ঞানকাণ্ডের যে ধারাবাহিকতা, এটাকে বলে জেনিওলজিক্যাল যে হিস্ট্রি, হ্যাঁ, এই হিস্ট্রি গ্রাফিকে আপনি যেভাবে ন্যারেট করেন, বয়ান করেন, সেটাই ইতিহাস। এখানে সন তারিখ, কে স্বাধীনতার ঘোষণা দিছে, কিভাবে দিছে, উনি টয়লেটের সিপার থেকে চিরকুট ফালাইছে কি ফালাইছে না, এগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্ট। এই ফ্যাক্ট ক্রিয়েট করা যায়। আওয়ামী লীগ অনেক ফ্যাক্ট ক্রিয়েট করছে, এই যে সংবিধানে মিথ্যা ফ্যাক্ট দিয়ে কিন্তু অ্যাড করছে। হ্যাঁ, এর আগে 1000 মিথ্যা বই লেখা হয়েছে যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করছে। এই 1000 মিথ্যা বই লেখা, তারপরে এটাকে আপনার ফেব্রিকেটেড ফ্যাক্টস ক্রিয়েট করে তারপরে এটাকে একদম আইন করে ফেলছে। তো ফলে এখন ইতিহাসকে যে যতভাবেই ন্যারেট করুক, 1971 কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? 1971 এই কারণে গুরুত্বপূর্ণ, দেখেন পৃথিবীতে অনেক জাতি আছে, সবাই রাষ্ট্র করতে পারে না। যখন 60-এর দশক বা 40-এর দশকের পর থেকে জাতি রাষ্ট্রের উদ্ভব, বিকাশ একটা শুরু হইলো, বাঙালি মুসলমান সাচ এ বিউটিফুল এবং মানে ঐতিহাসিক কন্ট্রিবিউশন তারা রাখছে যে আমরা একটা রাষ্ট্র করে ফেলছি। কলকাতার লোকের কিন্তু রাষ্ট্র নেই, ও বাঙালি, আসামের নাই, হ্যাঁ, বা অন্য অন্য এলাকার নাই। আপনি কুর্দিশরা পৃথিবীতে অনেক বড় যোদ্ধা জাতি, যুদ্ধের ইতিহাসের জন্য তারা বিখ্যাত। কিন্তু যখন জাতিরাষ্ট্র গঠন হয় তখন তারা কিন্তু একটা রাষ্ট্র করতে পারে না। ফলে আজকে দেখেন তারা প্রত্যেক ফ্রন্টে মার খাচ্ছে। তাহলে রাষ্ট্র গঠন করে ফেলার মধ্য দিয়েই আপনি উন্নত জাতিতে পরিণত হন। ফলে যখন আমাদের জনগোষ্ঠী একটা জনযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করে ফেললো, তখন একটি দল সিদ্ধান্ত নিল যে এই রাজনীতিটা ভুল, পাকিস্তানের পক্ষে থাকতে হবে। তার মানে সে হলো তখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো। এখন যে দলটা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো, এটা কোনোদিনও জনগণের কালেকটিভ মেমোরি থেকে চলে যাবে না। এইবার তার রং সাইডে থাকা, এটা থাকা কি অন্যায়? না, অন্যায় না, ভুল। অন্যায় কি? রং সাইডে থাকা সে যে অন্যায়গুলো করছে, খুন করা, তার রেপ করা, সম্পত্তি নষ্ট করা, এগুলো যারা করছে এটা অন্যায় করছে। এটা 50,000 কোটি বছর পরে হলে এটা অন্যায় থেকে যাবে, এটা ন্যায় হবে না। যে মানুষের জীবন নষ্ট করছে, যে মানুষের সম্মান নষ্ট করছে, হ্যাঁ, শ্লীলতাহানি করছে, এগুলো অন্যায় থাকবে। ফলে এই যে মেমোরি অফ দ্য নেশন বিল্ডিং, হ্যাঁ, সেখানে 71 এমন একটা ইভেন্ট যেটা জাতিরাষ্ট্রের বিগিনিং, শুরু। আপনার আমাদের এখানে বলেন যে, যেটা বলতে পারেন যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম রাষ্ট্র হিসাবে। ফলে আপনি এর পরবর্তী সময়ে আপনার এই দুর্বলতা, আপনি একটা ভুল সাইডে ছিলেন, এটাকে আওয়ামী লীগ করলো কি, বিচার নিয়ে রাজনীতি শুরু করলো, জুডিশিয়াল কিলিং করলো। কিলিং করার মধ্য দিয়ে কিন্তু আপনাকে ভিকটিম বানাইলো।
এবং ইতিহাসে মজার ব্যাপার হলো মাহমুদ মামদানি, জোহরান মামদানির বাবা, বিখ্যাত আপনার স্কলার, ওনার একটা বই আছে ভিকটিম বিকাম কিলার্স। আপনি যাকে ভিকটিম বানান সে কিন্তু কিলার্স হয়ে উঠতে পারে। এখন তারা আপনি তারপরে কি এখানে একটা শেষ করি, মানে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে যে দাঁড়াইলো তার কি রাজনীতি শেষ হয়ে গেল? তার কি ফেরার আর কোনো পথ নাই? না, আছে ফেরার পথ, দুইভাবে ফেরা যায়। এক হলো তার চেয়ে অনেক বড় রেভলিউশন করে, নতুন ইভেন্ট ক্রিয়েট করে, নতুন যাত্রার সূচনা করে। আরেকটা হলো সে যে ওখানে ভুল করছে এটা রিকগনাইজ করে, ক্ষমা চেয়ে, হ্যাঁ তার ভুল, এবং এই যাদের কাছে সে অপরাধী তাদের কাছে ক্ষমা চাওয়া, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া, হোলসেল ক্ষমা না। ক্ষমাটা হইতে হবে যে ক্ষমা করার এখতিয়ার রাখে। যেমন ধরেন আপনি আমাকে মারছেন, আমার খালাতো ভাইয়ের কাছে ক্ষমা চাইলে হবে না, আমার কাছে চাইতে হবে। ওকে, ক্ষমার প্রসঙ্গটা যখন আসছে তখন বলতেই হয় যে এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। ক্ষমার রাজনীতি না এটা ধরেন বিশাল সমাবেশে দাঁড়াইয়া কখনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন ভাই, এই যে ধরেন না। ক্ষমাটা মিনিংফুল হয় ওই যে বললাম যে আমার কাছে আপনি অপরাধ করছেন, আমার কাছে চাইতে হবে। এটা তো জনে জনে যে আসলে ক্ষমা চাইতে পারবে না, ক্ষমাটা তো আসলে তাদের কথার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে প্রকাশিত হতে হবে। এখানে যারা ভিকটিমের পাশে আপনি দাঁড়াইছেন, প্রতীকী অর্থেও দাঁড়াইতে পারেন আপনি, মানে আপনি বাড়ি বাড়ি যেয়ে দাঁড়াইতে হবে তা না। আপনার ইনিশিয়েটিভ কি? শহীদদের জন্য, যারা ভিকটিম হয়েছে তাদের জন্য আপনারা তো একটা ক্ষতিপূরণ ডিক্লেয়ার করতে হবে, যে ক্ষমাটা মিনিংফুল হবে। নাহলে ক্ষমাটা রেটরিক্স হবে, পলিটিক্স অফ ফরগিভনেস বলে এটাকে, ক্ষমার রাজনীতি হয়ে যায়। ফলে আমি শেষ করছি, ফলে আমাদের যেটা হয়েছে, আমাদের জাতীয় ইতিহাস নেই, আমরা একটা আওয়ামী ইতিহাসের মধ্যে বাস করছি। এই জন্য 24 আমাদের সুবর্ণ সুযোগ হলো জাতীয় ইতিহাস তৈরি করতে হবে। এবং জাতীয় ইতিহাসে এখানে গোলাম আজমের পজিশনে যেরকম রং, শেখ মুজিবের পজিশনে রং, তারা কেউ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা চাইছিল পাকিস্তানের মানে অখণ্ডতা বা পাকিস্তানের শাসন কাঠামোর মধ্যে থাকতে। ফলে এই যে আপনার জনযুদ্ধ হয়ে গেল, এই জনযুদ্ধকে রিয়ালাইজ করার দিক থেকে এই দুইটা রাজনৈতিক কাঠামো ফেল করছে। সেদিক থেকে কিন্তু মানুষ তো জীবন দিছে, মানুষ তো যুদ্ধ করছে। ফলে এই জনযুদ্ধের ইতিহাস, যে জাতির ইতিহাস নাই সে জাতির জনগোষ্ঠীর তার ন্যাশনের প্রতি বিলঙ্গিং তৈরি হয় না। আমাদের কিন্তু ইতিহাস নেই, এই জন্য বললাম ইভেন্ট পূজা করে। ফলে আমাদের জাতি 24 আমাদের সুবর্ণ সুযোগ হলো। আমাদের ইতিহাস কি হবে তাহলে? আমাদের এই 24 পরে যেটা বারবার বলি, আমাদের ইতিহাস শুরু হবে উই রিভল্ট টু বিদায় পৃথিবী। আচ্ছা, আমরা সেই বিষয়টা আসবো। 24 আমাদের সুবর্ণ সুযোগ হলো আমাদের জাতীয় ইতিহাসকে রেস্কিউ করা, মুক্ত করা। রাইট, একদমই তাই। আপনি বলছেন যে তাহলে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। না, ক্ষমা চাইতে হবে না, দুইটা। একটা হলো হয় আপনাকে 71 এর চেয়ে বড় ইভেন্ট ঘটাইতে হবে, নতুন বিগিনিং শুরু করতে হবে। আরেকটা হলো আপনি যে ওইখানে মানে অ্যান্টি ন্যাশনাল পলিটিক্স দিচ্ছেন, 71 এর চেয়ে বড় ইভেন্ট কিভাবে পসিবল? এইজন্যই তারা 24 পূজা করে। এইজন্যই তো তারা সবার আগে 24 পূজা করে। 24 দিয়ে 24, এবং আপনি প্রথম দিকে মনে নেই আপনার, আপনি তখন অনুষ্ঠানই করেন 24 এবং 71 কে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রজেক্ট ছিল। কেন ছিল? এখনো খুবই আছে 71। কেন ছিল এটা? কেন ছিল এটা আমাদের তো বুঝতে হবে। কেন ছিল? এটা ছিল যে ওই যে আপনার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, এটাকে কোনোভাবে ওভারকাম করা যায় কিনা। কিন্তু এটা ওভারকাম হবে না, কারণ এটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব হইলে আবার হইতো, এবং সেই বিপ্লব যদি আপনার নেতৃত্ব হইতো তাহলে হইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এটা গণ অভ্যুত্থান এবং আপনি এই গণ অভ্যুত্থানের একক কেউ না, এটার ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতরা শুধু দায়িত্ব পালন করবে। ফলে এখানে এখন আপনি জুলাই পূজা করলে এটা 71 আওয়ামী লীগ যেরকম 71 চেতনার ব্যবসা করে সারা জীবন 71 বিরুদ্ধে রাজনীতি করছে, একইভাবে এখন আপনি যদি জুলাই চেতনাকে সিঙ্গেল আউট করেন, পার্টিজান ন্যারেশন তৈরি করেন জুলাই চেতনার, আপনি 71 রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেলেন। আচ্ছা, আমরা তাই দেখছি কিনা জুলাই চেতনাকে সিঙ্গেল আউট করার কোনো প্রবণতা আমরা দেখছি কিনা সেই বিষয়ে কথা বলবো। আপনি বলেছেন মেমোরির কথা, আমরা জানি এই মেমোরিটা কালেকটিভ মেমোরি, জেনারেশন টু জেনারেশন মেমোরিটা ক্যারি করতে হবে। কিন্তু তাই কি ক্যারি করছে? যদি ক্যারি করে তাহলে কেন আজকে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন এই কথাটা বলেন যে 71 জামাত কি কি করেছিল মনে রাখতে হবে? তার মানে এটা মেমোরিতে নাই, এবং অনেকের মেমোরিতে নিশ্চয়ই নাই। এটা মেমোরিতে আছে, কেন এটা মেমোরিতে কি আছে, কিন্তু সেই মেমোরি রিকল করতে হয় সব সময়। আচ্ছা, আমরা ফিরবো এই আলোচনায়, তবে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক সাথেই থাকুন। আমি আপনার কাছে আসি, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে আসলে এটা কালেকটিভ মেমোরি, এবং এই মেমোরিটা আমাদের মুক্তিযুদ্ধের যে মেমোরি, সেই মেমোরিটা মানুষের মধ্যে থাকবে। জনযুদ্ধের যে ইতিহাস, কিভাবে মানুষ ওখানে মানুষকে হত্যা করা হয়েছিল, নারীদের রেপ করা হয়েছিল, শিশুদের হত্যা করা হয়েছিল, সেটা মানুষের মেমোরিতে থাকবে। কিন্তু আজ আমরা দেখলাম যে তারেক রহমান বলছেন 71 জামাত কি কি করেছিল মনে রাখতে বলছেন। এই প্রসঙ্গটি এসেছে যে তিনি এখন বলছেন আগে কেন বলেননি বা আগে কেন দল মনে রাখেনি, সে প্রসঙ্গটা আছে। কিন্তু আমি একটু অন্যদিকে আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে মনে রাখতে বলা, তার মানে কি আসলে মানুষের মন থেকে অনেকটা সরে গেছে? আমি একটু এটার সাথে অ্যাড করি, ইদানিং যে জরিপগুলো আমরা দেখছি, সেই জরিপে আমরা দেখছি যে জামাতের প্রতি সমর্থন বেড়ে গেছে। তার মানে কি এই যে তরুণদের মন থেকে আসলে মুক্তিযুদ্ধের যে স্মৃতি সেটা অনেকটাই মিয়ে গেছে, এই কারণে যে মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিলেন তারাই শেষ পর্যন্ত ভিকটিম হয়ে গেলেন? দেখুন, ভেরি ইন্টারেস্টিং একটা অবজারভেশন। এই অনেকগুলো সার্ভে হচ্ছে তো একটার পর একটা,
প্রতিটাতেই কিন্তু জামাতের ভোট আগের তুলনায় হিস্ট্রিতে এইবার সবচাইতে বেশি। এবং প্রথম আলোর যেই একদম সর্বশেষ যেই জরিপ যেটা হলো সেখানেও কিন্তু জামাতের ভোট অবিশ্বাস্য। এতটা ভোট জামাতের হিস্ট্রিতে, বাংলাদেশের হিস্ট্রিতে কখনো ছিল না। এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে, কিন্তু এর প্রথম এবং প্রধান কারণ হলো গত 15 বছর মানে প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে তৎকালীন সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, ব্যবহার করে পলিটিক্যাল ফায়দা নিয়েছে, পলিটিক্যাল ফায়দা নেওয়ার সিলসিলাতে নিজের দলের যারা একেবারে চিহ্নিত, যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, অন দি আদার হ্যান্ড বিপরীত দিকে যাদের অবস্থান ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। মুক্তিযোদ্ধার একেবারে মানে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা ঘরে ঘরে তাদের নিজস্ব লোকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে সমস্ত বেনিফিট দিয়েছে। এবং সর্বশেষ যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন প্রধানমন্ত্রী একটা ভয়ানক, আমি বলবো যে ভীষণ রকম অপমানজনক এবং ভয়ানক রকম বাজে অশালীন একটা মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। এই যে কথায় কথায় বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে, আমি শুধু জামাতের কথা বলছি না, যারা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল না তাদেরকে আদার্স করে দেয়া, তাদেরকে রাজাকার শাবক বানিয়ে ফেলা, অথচ দেখা যাবে তাদের প্রত্যেকের পরিবারে, হ্যাঁ আমি জামাতের কথা বলছি না, বারবার বলছি, যারা আওয়ামী লীগের দুঃশাসন, ভোট কারচুপি, গুম, বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেছে বা অ্যাটলিস্ট আওয়ামী লীগের নৌকায় গিয়ে ওঠে নাই, তাদেরকে এই যে রাজাকার শাবক ট্যাগ দিয়ে যাচ্ছে তাই আচরণ করা, এটাকে বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে নাই। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা, তারা একেবারেই ভালো চোখে দেখে নাই। এটা গেল এক। দুই হলো তরুণ প্রজন্মের মধ্যে আরেকটা বিষয় একই সঙ্গে কাজ করেছে, সেটা হচ্ছে ভারতের ব্যাপারে একটা তীব্র বৈরী মনোভাব। এটার পিছনে আওয়ামী লীগ যুক্ত। কারণ তরুণ প্রজন্ম মনে করেছে, শুধু তরুণ প্রজন্ম না, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এবং ইনক্লুডিং মাইসেলফ, আমিও ওতপ্রোতভাবে মনে করি যে এই যে আওয়ামী লীগ তিনবার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারলো এবং মানুষের উপরে এইরকম দমন নিপীড়ন চালাতে পারলো, তার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা বড় ভূমিকা পালন করেছে। ভারত যদি আওয়ামী লীগের পাশে এত শক্তভাবে না থাকতো, আওয়ামী লীগের পক্ষে 15.5 বছর রান করা সম্ভব, মানে 15 বছর 5-6 মাস রান করা সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হতো না। 3 হচ্ছে জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম। কারণ একটা জেনারেশন তো চলে গেছে বয়সের কারণে। আসলে কি তাই? আমি সেই তর্কে পরে ঢুকছি, আমি মানুষ কি বলে আমি সেটা বলছি, যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম, সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না। আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মানে মিস্টেকের মধ্যে দিয়ে গিয়ে হলেও ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের। সো জামাতও এখন বলার সুযোগ পাচ্ছে, ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা, যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড় পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়সে ছিল, তাদের তো ফাঁসি হয়ে গেছে, সো এখন যারা, তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না। 5 হচ্ছে মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে, সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে আমরা তো এই দল জামাত ইসলামকে বাদ দিয়ে বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, জামাত আসলে কি হতে পারে? কিন্তু বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তো উল্টো কথা বলছেন, তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা ৭১ মানুষ দেখে ফেলেছে। সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন। সে কারণেই যেহেতু একটা মানে লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে আমরা তো সবাইকে দেখলাম, 3টা বড় দলকেই দেখলাম, এখন দেখি জামাত কি করে। এবং এই 15 মাসে জামাত অন্তত, এটা তো আমরা ডাকসু নির্বাচনগুলোর সময় আমরা আলোচনা করেছি যে একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত। সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে, খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে। এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো
খুবই ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাবদ্ধ মানে রেজিমেন্ট। সুতরাং মানুষের মধ্যে একটা আছে যে ঠিক আছে হয়তো তারা আসলে এবং যেহেতু তারা বারবার সৎলোকের শাসন কথাটি বলে, এবং পলিটিক্সে আপনি যখন কোনো কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটিক্যালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে। সেই জায়গাটা থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের এই সকল যুক্তির বাইরে গিয়ে আপনারা এটাও মাথায় রাখবেন যে 1971 সালে নিজের দেশের মানুষের বিরুদ্ধে জামাতের ভূমিকাটা কি ছিল। ওকে, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনিও কি তাই মনে করেন কি না যে মানুষকে এটা মনে রাখা উচিত না যে আসলে যে কথাটা আমরা বলছি যে 1971 সালে জামাত কি করেছিল, যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে, তাহলে সেটাই কি উচিত কিনা আপনি কিভাবে খণ্ডাবেন? আপনি তো জামাতের পক্ষে বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম না, সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। বোন শোনেন, জরিপ দেখে এত ভয় পাইলে হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের 26-এ বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন, এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন? না। কোকো পৃথিবী থেকে বিদায় নিছেন, এটাকে আমরা জানতাম না। আজকে আমাদের দেশনেত্রী যেভাবে অসুস্থ, তার জন্য দল মত নির্বিশেষে তিনি কিন্তু একটা জিনিস দেখেন, তিনি বিএনপির খালি নেত্রী এখন আর নাই। এটা কিন্তু একটা মানে হাসিনার জন্য সবচেয়ে বড় পরাজয়টা কি, যে সে 17 বছরে মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার। এবার আপনার আসি 71। আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে। এক হচ্ছে 71-এ জামাতের ভূমিকা। দেখেন, জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এবং এই কথাটা আমি সবসময় বলি। বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালোরাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে আমি এটাকে সমর্থন করি, জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করে না। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? আপনি একটু আগে বিএনপির দু একজন নেতার কথা বললেন, আপনি জাদু মিয়ার কথা এখানে উল্লেখ করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে, দলের যে পজিশন সেটা আমি বলতে চাইছি। আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নিই। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্স আপ করা যাবে না, ধর্ষণ, খুন, গুম এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান। কোলাবোরেশন অ্যাক্টে 1,10,10,000 লোককে অ্যারেস্ট করা হলো, মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের, এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, এভরিওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা হচ্ছে একদম আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বোন, যতক্ষণ না এটা প্রুভ হচ্ছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন,
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2 জন। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন বললাম? একটা জিনিস মিস করে যাচ্ছে আমার মনে হয়, আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে গণহত্যা হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল। না ঠিক না, কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললাম না। বেগম খালেদা জিয়া যখন বলতেছেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন না, আপনি তো চার্জ নিয়ে আসছেন তার বিরুদ্ধে, গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন না। আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন। কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কিসের চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি সে বলতেছে উনি কোনোদিন এটা করেনি। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন। দয়া করে আপনার আমির জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের, উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে আপনি বিচার করেন না ভাই, বিচার করার আগ পর্যন্ত শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না। আর দ্বিতীয়টা বলি, এই ধর্মকে এটা আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন আপনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন আপনি একটা ব্যক্তির কথা নিয়ে এসেছেন, সেই ব্যক্তি দোষী ছিল কিনা, সেই যে এখানে সেই বিচার যে ত্রুটিপূর্ণ বিচারে হত্যাকাণ্ড হয়েছে সেটা বোধহয় অনেক আগে আমাদের এই প্রোগ্রামে আমি নিজেই 1973 সালে বিচারের কথা বলছি। এই বিচারে হত্যাকাণ্ড না এটা বলিনি, 73 সালে জামাত ইসলাম বিচার করলেন না। আপনি বলছেন বিএনপি চেয়ারপারসনের কথা, সেখানে যে ব্যক্তিগুলোকে নিয়ে বিচার করা হয়েছিল সেই বিচারিক ত্রুটির কথা উনি উল্লেখ করেছেন, বারবার বলেছেন, সেটা আমরা জানি। কিন্তু আমি আজকে যে প্রসঙ্গটি নিয়ে এসেছি সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, কেউ বলে যে একবার দেখুন না জামাত, তাদের তো দেশের মানুষ 1971 সালে দেখেছে, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এটা তারেক জিয়া রহমান সাহেব শুনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে, এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না, বারবার আপনার এখানে বলতেছি। কোলাবোরেশন অ্যাক্টে তো 1973 সালে আপনি বিচার করছেন, জামাত ইসলামে বিচার করছেন না? জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো তাহলে সেই রায় কোথায়? সে রায় বদরুদ্দিন ওমররা বলতেছেন, যেখানে আপনি যে একটু আগে বললেন আপনি বোধহয় ভুলে গেছেন, জাদু মিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদু মিয়ার মার্কা। এটা ভাসানীর মার্কা, তো জাদু মিয়া সেক্রেটারি ছিল, ভাসানীর দল। হ্যাঁ, ভাসানীর দল। জাদু মিয়ারে বলতেছেন কেন? মার্কাটা ভাসানী, ভাসানী দিছে জিয়া রহমান। জাদু মিয়া কি না 78 সালে সেক্রেটারি তো দলের প্রধান না, ভাসানী তো চলে আসলো বিএনপির মধ্যে, বিলীন হয়ে গেল, তাই না? ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার শেষ করে দেন। তাহলে যখন এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানী ন্যাপের মার্কা, এবং ভাসানী ন্যাপ বিলীন হয়ে গেল, এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল। একটু আগে দেখালাম 5 জন ছিল মুসলিম লীগের মন্ত্রী। তাহলে আপনি যদি বিচার করেন তাহলে আপনার বিএনপিও বিচার করতে হবে। তাহলে আপনি একই পাল্লা থেকে, আমি একই জায়গা থেকে, আমি এক জায়গায় বলবো যে জামাত ইসলাম রাজাকার, ওদিকে আমি আমার ডান হাতের নিচে এক গাদা রাজাকার নিয়ে থাকবো, এটা কি দ্বিচারিতা হয়ে যাবে না? সেই জন্য এবং আরেকটা জিনিস বল, ধর্ম নিয়ে ব্যবসা, এই কথাটা খুবই আপনি যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছেন, আমার একটু রেজাল্ট করে অনেক একটু ফ্লোর দিতে হবে। বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তাহলে কি জরিপ দেখে ভয়ে এই কথা বললেন? এই কথা কি আসলে অসত্য? আমি আপনার কাছে শুনতে চাই। আমি এটা দেখেন, এটা উনি ওনার রাজনৈতিক মতামত উনি ব্যক্ত করেছে। আমি মনে করি না কারো সাইকোলজিক্যাল স্ট্যাটাস কি আছে এটা ডাক্তার ছাড়া অন্য কেউ যদি বলে এটা বেয়াদবি। যেমন ধরেন আমি যদি বলি যে আপনি মানসিকভাবে ঠিক নাই, হ্যাঁ মানসিকভাবে আপনি অন্যরকম অবস্থায় আছেন, এবং আমি যদি ডাক্তার, ট্রেন ডাক্তার, সার্টিফিকেট ডাক্তার না হই, এটা বলাটা অশুভ, আমি এটা বলবো না। এটা ওনারা রাজনৈতিকভাবে বলতে পারে।
তো ফলে আমি মনে করি না জরিপ যেটা জরিপের রাজনীতিতে ধরেন এই যে আইআর এর যে জরিপ হাসিনারও 70% সমর্থন দেখাচ্ছে একই জরিপ একই সংস্থা হ্যাঁ এটা আজকেও আবার ইউনুস সরকারকে 70% দেখাচ্ছে এই জন্য আওয়ামী কাঠামোর বাইরে আমরা যাইতে পারছি না। দেখেন আমরা যেটা বলি এখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এখানে ভাই খুব সুন্দর একটা আর্গুমেন্ট তুলছে আপনার মানবতা বিরোধী অপরাধের একটা বিগ টার্ম এবং এটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট একটা টার্ম। আজকে আওয়ামীপন্থী বুদ্ধিজীবী যারা তারা কি বলে যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে গণহত্যাকারী এটা আপনি প্রমাণ করেন, বিচার করে তারপরে সবাইকে আপনি কেন শাস্তি দিচ্ছেন, নির্বাচনে কেন আসতে দিচ্ছেন না, একই যুক্তি কিন্তু দেয়। এই জন্য আমরা বলছিলাম যে দেখেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা দরকার ছিল, জামাতের এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। আপনি যে ওনারা যে আলোচনাটা করছে উনি খুবই সুন্দর, কিন্তু জিয়া রহমান রাজাকার পুনর্বাসিত করেনি। জিয়া রহমান জাতি গঠনের জন্য জরুরি লোক যারা দরকার মনে হয়েছে, যোগ্য মনে হয়েছে তারাই নিয়ে আসছে, রিকনসিলিয়েশন করছে। হ্যাঁ, কারণ আপনি জাতি গঠন করবেন, আপনি আজীবন বিভক্তি রেখে দেন, তুই রাজাকার তুই মুক্তিযোদ্ধা, তাহলে তো জাতি হবে না। ফলে উনি দেখছে যে কারা যোগ্যতা সম্পন্ন লোক, যেমন ওনার যে আপনার ব্যক্তিগত দেহরক্ষী যে ছিলেন সে রক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার ছিল, কিন্তু দেখছে যোগ্য লোক, পরে আপনার তবা করে চলে আসছে এদিকে, জার্মান নিয়ে নিচ্ছে তাকে সাথে। তো ফলে এই জিনিসটা হলো জাতি গঠন করার যে মানে পলিটিক্স, ন্যাশন বিল্ডিং এর যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সবসময় আপনার করতে হবে কি আপনার কোয়ালিটির সম্পন্ন লোকজনকে জায়গা দিতে হবে, আনতে হবে, আপনার বিভাজন যত কমানো যায়। এবং বিভাজন কমানোর ক্ষেত্রে দেখেন জামাতের ক্ষেত্রে যে মিস্টেকটা হয়েছে ফ্রম ভেরি বিগিনিং, এটা তো বিচারটা কেউ করে নাই, সবাই বিচার নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করার মধ্যে দিয়ে জামাত ভিকটিম হয়েছে। এখন ভিকটিম হওয়ার কারণে আজকে সে দেখেন যেমন একসময় জামাত যারা করছে, যেমন মুজিবুর রহমান মঞ্জু ভাই বলতেছে যে দল যে দেশের জন্মই চায় না আজকে সে দেশের ক্ষমতা চাচ্ছে, তাদেরই সাবেক কর্মী বলতেছে। কিন্তু এটা তার মানে কি, আপনি যদি টোটালি রিকনসিলিয়েশনটা করতেন তাহলে আজকে জামাতের যে কেসটা এবং আজকে আওয়ামী লীগের কেসটা একইভাবে জিয়াই রাখছেন সমাজে বিভাজন তৈরি করার জন্য, রাজাকার শব্দটা দিয়ে ট্রিগার আপ করার জন্য, রাজাকার শব্দটা দিয়ে আপনি একজনকে পাবলিক এনিমি বানায় হত্যাযোগ্য করে তোলার একটা উইপন আকারে ব্যবহার করার জন্য করে রাখা হয়েছে। একইভাবে এখন আপনার এই জুলাই ন্যারেটিভ পলিটিক্স চলতেছে, এবং ন্যারেটিভ পলিটিক্স কি করে, সবচেয়ে যে ক্ষতিটা করে আমাদের সেটা হলো আমাদের বর্তমান, আমাদের অতীতে ফেলায় রাখে, ভবিষ্যতের কাল্পনিক গল্প দেখায়, বর্তমান ঠনঠনা, বর্তমানের কোনো খবর নেই। হ্যাঁ, এই জন্য আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানের মানে হলো ম্যাকিয়াভেলি যেটা বলছে, ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। হ্যাঁ, আমি বর্তমানের আলোকে আমার প্রজেকশনটা কি করতেছি, বর্তমান আলোকে প্রজেকশনটা করতে গিয়ে আমাদের 5 তারিখের পরে দরকার একটা জাতি গঠনমূলক, হ্যাঁ, বাংলাদেশকে সবার আগে বাংলাদেশকে রেখে একটা জাতি গঠনমূলক পলিটিক্স দরকার। সেখানে জাতি গঠনের কথা আপনি বলছেন এবং শেষ করে দেখেন একটা পয়েন্ট, সেই রাজনীতিতে আওয়ামী লীগ যা যা করছে তা করা যাবে না। আওয়ামী লীগ 71-এর চেতনার ইমোশন বিক্রি করছে, ইমোশনাল পলিটিক্স করছে। একইভাবে আপনার জুলাই অথবা আপনি মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করা যাবে না, কিন্তু ইসলামী ধারাকে এখানে অবমূল্যায়িত করা হয়েছে, লম্বা সময় ধরে এখানে ইসলামোফোবিয়া উৎপাদন করা হয়েছে। ফলে ইসলামকে এখানে রেকগনাইজ করা, অ্যাড্রেস করা, ফেথ ফ্রিডম নিশ্চিত করা, এগুলো যেমন জরুরি, এট দ্য সেম টাইম আওয়ামী লীগের আদলের যে কোনো সেন্টিমেন্টাল পলিটিক্স এটাকে প্রতিহত করা জুলাইয়ের অন্যতম চেতনা। সেন্টিমেন্টাল পলিটিক্স হচ্ছে কিনা আমরা সেই বিষয়টা নিয়েও কথা বলবো। আপনি যেটা বলছেন যে আমরা ইতিহাস, পাস্ট এবং আগামী স্বপ্নের মধ্য দিয়ে আসলে বর্তমান হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি অতীতকে মনে রাখি তাহলে যা হয় সেটা দুটো উদাহরণ একটু দেই। রাজবাড়িতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে আগুন। আরেকটি ঘটনা, গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী সহ নেতাকর্মীরা। কেন এই ধরনের ঘটনা ঘটছে? আপনি বলছেন যে একটু আগেই বললেন যে যারা ভিকটিম ছিল এবং যারা শহীদ ছিল তাদের কাছে ক্ষমা চাইতে হবে, সেই সময় যারা অপরাধী ছিল, সেটা সেই প্রবণতাকে আমরা দেখছি কিনা সেই জায়গায় আসবো। একটা বিরতির বাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা বলছিলাম যে বেশি অতীত নিয়ে না থাকি, সামনের দিকে, সামনের কথা আবার বেশি সামনের জন্য স্বপ্ন না দেখি, এখন আমরা যে অবস্থা আছি সেই অবস্থাটা নিয়ে একটু ভাবা দরকার। সেই প্রসঙ্গে দুটো রেফারেন্স আমি টেনেছিলাম। একটি হচ্ছে গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী সহ নেতাকর্মীরা, যেটার মধ্য দিয়ে শহীদদের অসম্মান করা হয়েছে সেটা বোঝাই যায়। আরেকটি রাজবাড়িতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন। এই ঘটনা জিডি করা হয়েছে। এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের উপরে? আমরা পাস্টে না ফিরতে পারছি না। রুমিন ফারহান, আমি আসবো আপনার কাছে, আমি রুমিন ফারহান আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, এটার যেই কারণগুলো জামাতের ফেভারে যাচ্ছে সেই একই কারণ এখানেও প্রযোজ্য, কিন্তু যেই অফেন্সগুলোর কথা আপনি বললেন সেটার ব্যাপারে রাষ্ট্রের কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম প্রথম আলোর যে জরিপটা এসছে
সেখানে কিন্তু অনেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটা বড় অংশের মানুষ বলেছেন যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বেশ ভালো অগ্রগতি হয়েছে। হ্যাঁ, এখানে খুব অবাক করা বিষয় হচ্ছে তাহলে কি আমাদের একটা বড় অংশের মানুষের মানসিকতায় পরিবর্তন এসছে, যে যেটাকে আমরা এক সময় ভায়োলেন্স হিসেবে ধরতাম, যেটাকে আমরা এক সময় মনে করতাম একটা ক্রিমিনাল অফেন্স, ধরুন এই যে মাজার ভাঙার কথাই ফর এক্সাম্পল, এই যে মানে 400-র কাছাকাছি মাজার ভাঙা হয়ে গেল, এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? 400 তো না, সরি, 1000-এর কাছাকাছি বোধহয় না মাজার ভাঙা হয়েছে। সো এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? এই জরিপটাকে এক বাইবেল বলে ধরারও যেমন কিছু নাই, জরিপকে একেবারে উড়িয়ে দেওয়ারও কিছু নাই। হ্যাঁ, সো আপনি কি তাহলে বলবেন যে একটা বড় অংশের মানুষের চিন্তা ভাবনা এবং তাদের ফ্যাক্ট তারা আগে যেভাবে পারসিভ করতো এখন তারা ভিন্নভাবে পারসিভ করে? হতে পারে কিন্তু, কারণ এত বড় একটা গণ অভ্যুত্থান এবং তার আগে দম বন্ধ করা এত দীর্ঘ সময়, 15 বছর 6 মাস একটা লম্বা সময়, এই সময়টা মানুষ যেভাবে ছিল, তারপরে হঠাৎ করে মানুষ যখন দেখলো যে না ঠিক আছে 1.5 মাসের মাথায় ওই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন মানুষের মনোজগতে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। সেই জায়গা থেকে এটা একটা। আর 2 হচ্ছে এই সময় গত 15 মাসে একটা বিষয় এস্টাবলিশ হয়েছে যে আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কোনো অবস্থান নেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট খুব বেশি জবাবদিহিতার মধ্যে পড়তে হবে না, না সামাজিকভাবে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে, না রাষ্ট্রীয়ভাবে। আপনি আজকে আলোচনাটা যখন শুরু করেছিলেন তখন একটা বিষয় আমার মাথায় এসছে, একটা আফ্রিকান প্রবাদ আছে যে কখনো যদি সিংহ ইতিহাস লিখতে পারতো, শিকারের ইতিহাস লিখতে পারতো, তাহলে মানুষ ইতিহাসটা অন্যরকম ভাবেও দেখার একটা সুযোগ পেত। যেহেতু সবসময় বিজয়ী শিকারীরাই ইতিহাস লেখে, সো সিংহের ন্যারেটিভটা কিন্তু আর কখনো সামনে আসে না। আওয়ামী লীগ একটা আইন করে ইভেন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি আলোচনা করা যাবে কি যাবে না, কি কথা বলা যাবে কি বলা যাবে না, সেটাও তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছে। কিন্তু ইতিহাস তো তেমন নয়, ইতিহাস বহতা নদীর মতো, এটাকে একই ঘটনা, সেম ঘটনা আপনি একভাবে দেখবেন, আমি একভাবে দেখব, শাহরিয়ার ভাই একভাবে দেখবে। ধরুন আজকে শাহরিয়ার ভাইয়ের যে ব্যাখ্যাটা আজকে উনি দিলেন, এই ব্যাখ্যাটাই যদি 15 মাস আগে হতো, ওনাকে একেবারে মানে হ্যাং টু ডেথ হতো ওনার। হ্যাঁ, ওনাকে ফাঁসির, ওনাকে ধরলাম, আইন আদালত কিছুই হলো না, হ্যাঁ মামলাও হলো না, কিন্তু সামাজিকভাবে ওনাকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হতো সেটা চিন্তার বাইরে। কিন্তু সেটা যদি না হয়ে আমরা যদি ইতিহাসটাকে ইতিহাসের মতো ফ্লো করতে দিতাম, শাহরিয়ার ভাইয়ের ব্যাখ্যা দিবেন, রনি ভাইয়ের ব্যাখ্যা দিবেন, আমি আমার ব্যাখ্যা দিব, তাহলে ইতিহাস নিয়ে না এত রিজিডিটিও তৈরি হতো না, এত কামড়িও হতো না। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যাপারে যেটা পরের প্রজন্ম বা নতুন প্রজন্ম বা তরুণ সমাজকে আপনি জানাবেন কি করে, জানাবার কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে ইতিহাসের বই পড়া, সেটা সকলেই পড়তে আগ্রহী হবে তেমনটা না, কিন্তু একটা ভিজুয়াল, আপনি একটা সিনেমা বানান, চমৎকার একটা চমৎকার নাটক বানান, মুক্তিযুদ্ধের সিনেমা, সেই সিনেমাকে এখন বানানো হচ্ছে বা নতুন করে, এখন তো মুক্তিযুদ্ধের সিনেমার প্রতিও মনে হয় মানুষের আগ্রহ অনেক কমে গেছে বলে আমার মনে হয়। 15 বছরে যেটা হয়েছে ওটা একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে। সো এই অস্বাভাবিক সময়ের পরে আমরা হঠাৎ করে স্বাভাবিকের মধ্যে যাব তেমনটা না। থামাচ্ছি রুমিন আপনাকে। প্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় আপনারা যারা দেখছেন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা, তবে ডিজিটালে আমরা কথা বলবো। টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজ এবং জিটিভির ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের উপরে চলচ্চিত্র নির্মাণ করার কথা আপনি বলছিলেন, যেগুলো আছে মানুষ, এটা আমার মনে হয়, আমি জানি না তরুণরা এখন সেগুলোর ব্যাপারে আগ্রহী কিনা, এটা আমরা জানি না। আমরা ইতিহাসে 15 বছরের দুঃশাসনটা সেটা তো মানুষকে মুক্তিযুদ্ধ বিমুখ করে ফেলেছে। তরুণ প্রজন্ম কি মুক্তিযুদ্ধ নিয়ে এত রাজনীতি হয়েছে, মানুষ তো এখন আর রাজনীতি দেখতে চায় না। তরুণ প্রজন্ম কি দেখেছে আপনি মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ভোট চুরি করবেন, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আপনি মানুষ গুম করবেন, আপনি আয়নাঘর বানাবেন, আপনি বিচার বহির্ভূতভাবে মুক্তিযুদ্ধের নাম করে মানুষের
কথা বলবার অধিকার, চিন্তা করবার, লিখবার অধিকার কেড়ে নেবে। রাইট, এমন এক জায়গায় চলে গেছে বিষয়টা যে আমি আওয়ামী লীগের বিরোধিতা এখন মুক্তিযুদ্ধের বিরোধিতা গিয়ে দাঁড়িয়েছে। রাইট, আমি রিজাল্ট ক্রিম রনিম আপনার কাছে আসি। এমন এক জায়গায় চলে গেছে বিষয়টা যে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই তাকে ভারতের দোসর বলা হচ্ছে, রাইট? আবার আপনি বলছেন যে অতীতের দিকে না যেতে বর্তমান নিয়ে ভাবার কথা, কিন্তু অতীতে না যেও পারা যায় না। আমরা কিছু মন্তব্য, যেমন দুটো উদাহরণ আমি সামনে তুললাম। আবার ইন্টারেস্টিংলি দেখলাম এটিএম আজহার তিনি বলেছেন জামায়াত মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তিনি দাবি করেছেন। জামাতে আরেকজন নেতা বলেছেন আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম। সো আসলে কিভাবে আমরা শুরুর কথাটা যদি ফিরে যাই যে আমরা কিভাবে অস্বাভাবিক কিছু নাই, কারণ হইলো আপনার জামাত ইসলামে একটা পাওয়ার পলিটিক্স করতে যাচ্ছে। সে কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনীতি করবে? সে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের পন্থী হয়ে যাবে। ধরেন ডাকসুতে জিতলো যে শিবির প্যানেল, পীরা সকালবেলা ঘুম থেকে উঠে তো রায়ের বাজারে গেছে, কিন্তু সে ভোটের জন্য কিন্তু রাজাকারের যে সেন্টিমেন্টটা, রাজাকার বলাটাই তো এখানে একটা, আপনার ধরেন যে গণঅভ্যুত্থান কিভাবে হয়েছে, তুমি কি আমি কি রাজাকার বইলা করতে হয়েছে, তার মানে কি, কেন রাজাকার বইলা করতে হয়েছে? কারণ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে এমন জায়গায় নিয়ে গেছিল যে রাজাকার বলে রিভোল্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। ফলে 24-এ রাজাকার মানেই হলো মুক্তিযোদ্ধা, আর 71-এ রাজাকার মানে হলো খুনি। ফলে একটা শব্দের কোনোটেশন চেঞ্জ হয়, শব্দের ব্যবহার আপনার তার সময় পরিপ্রেক্ষিত অনুযায়ী আপনার ডবল মিনিং তৈরি করতে পারে। হ্যাঁ, যেমন আপনি যেই বিষ চিকিৎসার জন্য ব্যবহার করেন সেই বিষ খেয়ে মানুষ মরেও না, মরেও তো। তো ফলে রাজাকার, আওয়ামী লীগ যেরকম এটাকে একটা ঘৃণাবাচক শব্দ উৎপাদন করেছে, এটাকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার করতেছে 24-এ। এই জন্য আমাদের দেখেন বাংলাদেশের, আমি বলতেছিলাম বর্তমানের কথা, বর্তমান ইতিহাস মানে হলো লিভিং প্রেজেন্ট, এটা অতীতের বাক্সবন্দির ব্যাপার না। এই জন্য ন্যাশনাল ইমোশন যেটা আমাদের জাতি রাষ্ট্রের ইতিহাসে যেটা, এটা ধরেন আওয়ামী লীগের কারণে ডেফিনেটলি এখানে মুক্তিযুদ্ধের পলিটিক্স করলে আপনার ডে বাই ডে আপনি স্টেক কমবে, কিন্তু আপনার জাতি গঠন করতে হলে আপনার জাতীয় ইতিহাস লাগবে। মুক্তিযুদ্ধ শুধু না, আপনার পুরো ন্যাশনাল হিস্টোগ্রাফিকে রিস্টোর করতে হবে, এবং সেই রিস্টোর করার জন্য 24-এর গণ অভ্যুত্থান হলে আপনার একটা সুবর্ণ সুযোগ। এইবার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে যারা আবার নতুন ডিভিশন করতেছে, যারা সেটা ধর্মের ইমোশনের ভিত্তিতে হোক বা ধরেন নিজেদের পপুলারিটির কারণে হোক, এবং আল্ট্রা ফ্যাসিজম যারা চর্চা করে, আওয়ামী কাঠামো এক কথায় যারা চর্চা করার চেষ্টা করতেছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। কারণ আপনার এখানে আর কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা দেখতে চাই না, আর এমন কোনো সংগঠনকে দেখতে চাই না যে সবচেয়ে আপনার সুচারুভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। আমরা দেখতে চাই ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হবে। এই জন্য 5 তারিখের পরে আমরা বলছি দল যার যার রাষ্ট্রসভার এরকম একটা কাঠামো আমাদের নির্মাণ করতে হবে। সেই কাঠামো নির্মাণ করার ফার্স্ট পদক্ষেপ কি? প্রথম পদক্ষেপ হলো জনযুদ্ধের ইতিহাস বা বাংলাদেশের ন্যাশনাল ইতিহাসে জনগণের মালিকানা কায়েম করা। ইতিহাসকে যদি আমি বিলং করতে না পারি, আমি আমার নেশনকে বিলং করতে পারবো না। আমরা আওয়ামী ইতিহাসের ভিতরে এতদিন আটকা ছিলাম। এই জন্য আমাদের ইতিহাসের বয়ান হবে উই রিভল্ট টু বিদায় পৃথিবী। এইটা ধন্যবাদ আপনাকে। আমাদের ইতিহাসের প্রবণতার সমস্যাটা কোথায়? সমস্যা হইল আমরা অতীত পূজা করি। অতীত পূজারই জনগোষ্ঠী, মানে যে রিমেম্বারিং পাস্ট, ফরগেটিং প্রেজেন্ট অ্যান্ড এন্ডেঞ্জার ফিউচার। এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে আসি। আমরা বিরতিতে একটু কথা বলছিলাম, সেখানে একটু প্রসঙ্গ এসেছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর মানুষ দেখতে চাইবে না। ডেফিনেটলি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি কখনোই বাংলাদেশের মানুষ দেখতে চায় না, কিন্তু সেই রাজনীতি কি এখনও হচ্ছে না? আমরা তো দেখছি এখনও আছে। একটি কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই যে সঠিক ইতিহাস, সেটা আমরা ডেফিনেটলি ধারণ করব, সেটাকে আমরা আফল করেই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব, সেটাই খুবই সত্যি, এবং সেটা আমাদের নিশ্চয়ই আমরা সবাই সেটা বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি যে রাজনীতির কথা বলা হচ্ছে, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। আমি দুটো রেফারেন্স যেটা একটু আগে বললাম, আমি একটু আপনাকেও বলি যে জামাতের নেতারা যে বলছেন যে তারাই আসলে জামাতি স্বাধীনতার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এটিএম আজহার বলেন, এটা কি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি না? জামাত নেতা বলতেছেন আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, তারা যে আজকে আবার মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি হয়ে যাচ্ছে, এটা কি তাহলে? অন্য কেউ যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাদেরকে সাথে সাথে ভারতের দোসর বলে ট্যাগ দেওয়া হয়, যখন জামাত কোনো নেতা বলে তাকে তো দেয়া হবে না, হচ্ছে না। আপনার চমৎকার প্রশ্ন। তার আগে একটু বলে নিই, রনি ভাই যে কথা বলছে এই কথা জনাব তারেক রহমান বলছিলেন, সবার আগে দেশ। আপনার বোধহয় মনে রাখবেন। তো আমাদের যত কথাই বলি আগে দেখতে হবে সবার আগে দেশ মানে কি। 53 বছরে তো দেশটা বিক্রি করে ফেলে দিলেন। কেন ভারত করে? এই যে ভারতের কথা বললেন, মুক্তিযুদ্ধ তো ভারত ছিনতাই করে নিছে। আর 36শে জুলাইকে আমরা বলি কিন্তু দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা না হলে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয় না। কারো যদি প্রথম সন্তান না থাকে বলা হয় না এটা আমার দ্বিতীয় সন্তান। আমরা কিন্তু 36শে জুলাইকে বিপ্লব বলতেছি এবং বলতেছি এটা দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি প্রথম স্বাধীনতা।
ঠিক একই রকমভাবে 71 সাল হচ্ছে সমস্ত মানুষের, 7.5 কোটি বাংলাদেশি সেই সময় ছিল, এই 7.5 কোটি বাংলাদেশির হচ্ছে 71। ঠিক 24শে জুলাই, 36শে জুলাই বা 5ই আগস্ট, এটা হচ্ছে এই আমাদের 16 কোটি মানুষের। এটা কোনো দল যদি এটাকে ওন করতে চায় তাহলে সেই দলের জন্য সেটা যদি জামাত ইসলামও হয়, আমি বলতেছি, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে। দ্বিতীয় যে কথাটা আপনাকে একটা জিনিস বলি, অপরাজনীতি এই জিনিসটা কি? আপনি মুক্তিযোদ্ধাকে এমন জায়গায় নিয়ে গেলেন কেন যেখানে আজকে মানুষ এই বলতেছে কলের গান শুনে? আমার মুক্তিযুদ্ধ তো আমার সম্মানের জায়গা, এটাকে কেন বলতেছে মানুষ কলের গান? আর ভাই এটা বাদ দেন তো, অন্য কথা শুনি। এই যে কথাটা, মানে আপনার মধ্যে তো বিরক্তি এমন জায়গায় নিয়ে গেলেন, তার মানে আপনি একটা সম্মানের জায়গাকে তো নষ্ট করলেন। এই নষ্ট করলো কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে তাহলে কি, কেন এই নষ্টটা? যে ক্ষতি আওয়ামী লীগ করেছে সেখান থেকে আমরা কিভাবে রেস্কিউ করব সেটাই বলতেছি বোন। শোনেন, দেখেন আপনি একটু আগে বললেন না, আমি যখন ছাত্র বয়সে ইন্টারমিডিয়েট পড়ি তখন স্টপ জেনোসাইড বলে একটা শর্ট ফিল্ম ছিল, আপনারা দেখছেন কিনা? এবং জহির রায়নের ছিল, আর এখনো মনে আছে আগুনের পরশমণি দেখতে দেখতে হাওমাও করে কাঁদছিল। তার মানে এখনো কিন্তু প্রতিটা মানুষ অন্তরে, আপনি যেভাবে বলতেছেন 71কে আমরা ধারণ করি। কেন বলতেছি এই কথা? আমরা সামনে আগের দেখেন, এর আগেও বলছি, আমার পরিবারের কথা বাদই দিলাম, আমিরে জামাত তার নিজের কাজিন হচ্ছে 71 সাল শহীদ হয়েছেন, তিনিও শহীদ পরিবার। আর যেটা রনি ভাই একটু আগে বললেন, জেনারেশনের মধ্যে তার 53 বছরের তো গ্যাপ। তো যে লোকটার বয়স আজকে 70 বছর, 53 বছর যদি বাদ দেন, তার বয়স তো 17 বছর ছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বা শিবির যারা করতেছেন আজকে নেক্সট জেনারেশন, তাদেরকে কি আপনি ওই 71 যে তরুণ যারা আছে তারাও কিন্তু 71-এর বাংলাদেশের ইতিহাস টানলেই কিন্তু পলাশি থেকে ইতিহাস টানতে চায়। না, এটা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা, আপনি খালি পলাশি টানলে হবে না, ছোট করে পলাশি হবে না, হাজী শরীয়তুল্লাহ থেকে টানতে হবে। কিন্তু ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 71 সাল আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে যে জামাত ইসলাম পাকিস্তান ছিল, আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম 1981 সালে গঠন হলো, তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাশ করলেন, তার নিবন্ধন দিলেন। গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে, মামলায় কি জিতলেন? গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন। দেখেন, জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না। আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন। আমি শেষ করে দিই, এটা শেষ করে দিই, 1 মিনিট লাগবে খালি। সুতরাং জামাত না, কাউকে ট্যাগ করেন না, রিকনসিলিয়েশন করেন। আওয়ামী লীগ বাদে সামনে চলে যেতে হবে। ট্যাগের রাজনীতি আপনার না, আমি বলছি ট্যাগের যে রাজনীতি হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে এবং আমাদের সবাইকে রিকনসিলিয়েশন করে এগিয়ে যেতে হবে। এখানে অন্য কিছু সুযোগ নেই। হ্যাঁ, মুসলিম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি হচ্ছে কিনা সেটা, সে বিষয়ে নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যে হিন্দু একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে, কৃষ্ণ নন্দী, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তিনি ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই না, তার সাথে ভারতের গোয়েন্দা সংস্থারও এক ধরনের যোগাযোগ আছে বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি 22 বার ভারতে গেছেন, বা ভারতে তিনি যেতে পারেন, আত্মীয় থাকলে যেতে পারেন, কিন্তু এই যে গোয়েন্দাদের সাথে বসা, মিটিং করা, সেই বিষয়টি সামনে আসছে। আমরা আওয়ামী লীগের বিচারের কথা আপনাদের মুখ থেকে শুনছি, কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কথা এটা শুনেছি, কখনো জামাত দেয়নি। সর্বপ্রথম আমরা জামাতের আমিরের কাছ থেকে সাধারণ ক্ষমার কথা শুনেছি। এর বাইরেও আমরা শুনি যে আওয়ামী লীগের যারা আছেন এলাকায় তাদের বাড়িতে রাতের অন্ধকারে চাল দেবার কথা, এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোককে আপনাদের নমিনেশন দিতে হলো। এই আওয়ামী বিরোধিতা আসলে কি অর্থ বহন করে? আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। মামলা বাণিজ্যে যেমন আমার এখনো মনে আছে এক টক শোতে এই নীলুফার আপা বলছিলেন, জামাত, এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করেন, জামাত তো কোনো মামলা দেয়নি, বিএনপি সব মামলা দিছে, এবং তিনি বলছেন বেশিরভাগ মামলায়, আমি তার কথা কোট করতেছি, আপনার না, তার কথা কোট করতেছি, আপনি এটা দেখতেও পাবেন। বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া, এই কথা বলছিল। তখন আমি বলছিলাম, তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না। জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না, জামাত ইসলাম মামলাবাজ না, মামলাবাজ হচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা? মামলা দেওয়া। পুলিশের কাজ হচ্ছে, আপা ভালো জানে, আমরা আইনের লোক, দুইটা জিনিস, একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয়, আর একটা হচ্ছে আমাদের পিটিশন কেস থেকে মামলা হয়। এবং পিটিশন কেস দিবে হচ্ছে ভিকটিমের পরিবার, আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ। এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আল্লাহর ইচ্ছায় 18 মাসে আমরা কেউ গুম হয়নি, 18 মাসে কাউকে আয়নাঘরে যেতে হয়নি। এই 18 মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে, এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ
তুলে নিয়ে যাবে। এই যে একটা শান্তি, এই যে শান্তির মধ্যে আছেন আপনি, যে কথাটা এখন আর দিকে নিয়ে গেলাম, শোনেন, মামলা দেওয়া জামাতের কাজ না তো, মামলা দেওয়া পুলিশের কাজ, সরকারের কাজ, সেটা সে কাজটা কেন জামাত ইসলাম করবে? এবার আপনার মামলা দেবেন না, আপনি ভুক্তভোগী হলে তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, সেটা তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, হয় জামাত ইসলাম। এটা তো এই নোশনটাই খারাপ, এটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। না, আমি শেষ করে দিই আপনার দ্বিতীয়টা দেখে। না না, আরেকটা বলেন, আপনি শোনেন, আপনি কি জানেন কিনা জানি না, হৃদয় বিদার সন্ধির সময় দ্যাট ড্রাফটেড ওয়াজ রিটেন বা একটা অমুসলিম, এবং আলী রাজা আনহু তখন খুব করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সাইন করেন না আপনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে মোস্তফা লিখছিলেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছিলেন না, সেই জন্যে। কিন্তু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন করছিলেন। একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে, আপনি ভোট দিয়েন না ভাই। সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে, তাহলে আপনি তাকে ভোট দিয়েন না, ভোটের মাঝে আপনি জবাব দেন। এটা তো একটা সহজ ব্যাপার, এটা মানুষের উপর ছেড়ে দেন। যদি জামাত ইসলাম এই ভুল করে, তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে, জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলে, আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না, ভারতের চর কে সেটা আমরা সবাই জানি। একটা জিনিস আপনাকে, এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশী, এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই 36শে জুলাই জীবন দিছে, তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে? না, হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না কেন? তার মেয়ে রাস্তায় যায়নি, তার ছেলে বউ যায়নি। তো ওইভাবে এইভাবে হিন্দু আইডিওলজিটাকে এইভাবে ইউজ করাটা, এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ। আমরা সবাই মানুষ এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করলে আপনারা হিন্দু প্রার্থী দিয়েছেন, এটাকে স্বাগত জানানো উচিত। দুটি প্রসঙ্গ এখানে আসছে, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি। অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন, সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপিয়ে পড়বেন কিনা? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন, একটা জিনিস আপনাকে বলি, আপনি দুইটা জিনিস আমাকে উভয় সংকটে ফেলে দিলেন। আমি যখন নিবন্ধনের জন্য আমার দলের গঠনতন্ত্র জমা দিলাম, তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্যে? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও 4-5 জন, খলিফার সময়ও 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাত ইসলাম অন্যান্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। আমি এই কনস্টিটিউশন সম্মান করেই বাংলাদেশকে ধারণ করছি। তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে, দাড়িপাল্লা মানেটা কি, দাড়িপাল্লাটা এই সিম্বল কি, ন্যায় বিচার। সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য এক, দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান, মিজান মানে কি, ন্যায় বিচার। আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার, তাই ব্রহ্মা মানে কি। আর আমি এই যে একটু আগে শুরু করছিলাম যে পূজা রোজা, এটাকে আমি খুবই অপছন্দ করি, এই ধরনের কথা বলা উচিত না, এবং এটা আমার পার্সোনাল মত বলতেছি যে যারা এটা বলছে তারা ভুল করছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু ছোট করে একটু বলি যে আপনারা হিন্দু ভোট নেওয়ার জন্যই যদি দিয়ে থাকেন, সেটাও যদি শুনি যে হিন্দু ভোটার্সদেরকে আপনারা আশ্বস্ত করতে চান, তাদের জন্য আপনি ইসলাম কায়েম করবেন এবং তাতে তারা রক্ষা পাবে, এবং এটা ইসলামের বাণী, অন্য ধর্মাবলম্বীদের রক্ষা করা। ঠিক আছে, এটা কোনো অন্যায় না। আপনারা ইনক্লুসিভিটির কথা বলছেন, নারী কোনো প্রার্থী দিলেন না যে? এটা খুব ভালো কথা বলছেন বোন। আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক, এবং আমি এটা জামাত ইসলামকে কনভয় করব, আমি জামাত ইসলামকে কনভয় করব। না শোনেন না বোন, শোনেন, আমি বোন আপনাকে প্রথম দিন থেকে বোন বলি, এবং আপনি যত সুন্দর ভোকাল, আমার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক, এবং ইনশাল্লাহ সে দোয়া যেন আল্লাহ কবুল করে, এবং আপনি জামাত ইসলামের হয়ে যেন সংসদে আসেন, সেজন্য আমি খাস করে দোয়া করব। এবং আমি জামাত ইসলামের আমির জামাতকে এই কথাটা অবশ্যই পৌঁছাবো যে আপনার মতো মেয়ে, এত সুন্দর জ্ঞানী মেয়েদেরকে বাইরে রাখা ঠিক হবে না, এনাদেরকে সংসদে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। সাংবাদিকতা করবে কি? না সাংবাদিকতা, আমার বোন তখন বোন একটা জায়গায় আইন তৈরি হোক, তারপরে না বোন, আমি আমার বোন হিসাবে আমি চাই আমার বোন আসুক সংসদে। না প্রশ্ন এড়িয়ে যাই।
না, নারী প্রার্থী এখন তো আমাদের প্রার্থী কনফার্ম হয়নি। আর বললাম তো আপনারা নারী প্রার্থী- সেই জন্যই নারী বললাম প্রার্থী পাবো। এখনো সুযোগ আছে ইনশাআল্লাহ। আপনি চাইলে দিবেন। আপনাকে চাইলে দিব, আপনি চাইবেন না, আপনাকে যাতে নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সর্বনাশ। আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ। ব্যারিস্টার রুমিন ফারহান, আমি আপনার কাছে আসি। এই প্রার্থী নিয়ে যেহেতু কথা বলছি, আমি আপনার কাছে জানতে চাই যে আমরা এখনো বিক্ষোভ দেখছি এবং অনেকে বলছে যে অনেকেই অসন্তোষ তাদের এলাকার যে প্রার্থী সেই তাদের নাম দেখে। তো আমি অনেকে বলছে যে এটা কি লবিং বেশি কাজ করে কিনা, আমি আপনার কাছে শুনতে চাই আসলে কি যোগ্যতা, ত্যাগ নাকি লবিং, কোনটা বেশি কাজ করছে বিএনপিতে? না, আমি বিশ্বাস করি যোগ্যতা। যোগ্যতা এ কারণেই যে না হলে একটি দল এতগুলো বছর এত ঝড়ঝাপটার পরেও এত শক্তভাবে টিকতে পারতো না। শুধু যদি লবিং তদবিরে হতো তাহলে বিএনপির পরিণতি অন্যান্য যেই দলগুলো একেবারে মুছে গেছে, মানে ভোট ব্যাংক হয়তো একটা জেলা ভিত্তিক হয়ে গেছে বা বিভাগ ভিত্তিক হয়ে গেছে, সেরকম একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত হতো। সুতরাং আমি বিশ্বাস করি যোগ্যতাই মাপকাঠি। কিন্তু এত বড় দলে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে প্রত্যেকটা আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকবে, এটা স্বাভাবিক, এবং প্রত্যেকেই নিজেকে সবচেয়ে বেশি যোগ্য মনে করবেন। তো সেই জায়গা থেকে একজনকে নমিনেশন তো দলকে একজনের বেশি দেওয়া সম্ভব না। তো একজনকে যখন নমিনেশন দেবে বাকিরা কষ্ট পাবে, বাকিরা বিক্ষোভ করবে, বাকিরা আন্দোলন করবে, স্বাভাবিক। আমি কোনোটাকেই অস্বাভাবিক বলবো না। কিন্তু আপনি যে বললেন এখনো অসন্তোষ বা বিক্ষোভ চলছে, এটা বোধহয় জেসিনাপা আমি ঠিক জানি না এখনো কি কোনো অসন্তোষ বা বিক্ষোভ চলছে? অবশ্যই হচ্ছে। আচ্ছা, যদি চলে আমরা দেখছি কিছু কিছু এলাকায় হচ্ছে। আমি মনে করি কিছু এলাকায় হচ্ছে, এখনো মাত্র তো ধানমন্ডিতে মাত্র দিল যেহেতু ঢাকা 10, সেই কারণে হয়তো এখনো চলছে। এটা খুব বেশি সময় থাকবে বলে আমি মনে করি না। গাজীপুর 1 আসনে আজ দেখলাম যে মনোনয়ন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে 10 জন। আচ্ছা, এগুলো আমি মনে করি বিচ্ছিন্ন এবং এগুলো খুব বেশি দিন থাকবে বলে আমি মনে করি না। এখন আমি আপনার আসন নিয়ে কথা বলি। আপনার আসনে এখনো ডিক্লেয়ার করা হয়নি। যদি আপনাকে মনোনয়ন দেওয়া না হয় কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এর আগে শুনেছিলাম যে এলাকার লোকজন যা চাইবে, আপনি কোন জায়গায় আছেন এখন? না, ডেফিনেটলি দেখুন, একটা মানুষ যখন মনোনয়ন চাওয়ার অবস্থায় পৌঁছায়, হ্যাঁ, তাহলে তার মানে এটা ধরে নিতে হবে এলাকার মানুষজনের কিছুটা ত্যাগ, কিছু না কিছু ত্যাগ তার পেছনে আছে, শ্রম আছে, ঘাম আছে, পরিশ্রম আছে। সুতরাং সেটাকে তো আমি ইগনোর করতে পারবো না। আমি কেন, এটা কোনো প্রার্থী মনোনয়ন না দিলে কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন? আমার এলাকার মানুষ যা চাইবে আমি সেটাই করব। ওনারা যদি বলেন একরকম, ওনারা যদি বলেন না, সেটাও আরেক রকম। এবং এটা যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, দিস ইজ টু আর্লি টু সে। মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার পরে যদি দেখা যায় আমাকে দেয়া হয় নাই, তখন দেখা যাবে। ধন্যবাদ। আমি শেষ করে দেব। রেজাল্ট করিম রনি, আমরা দেখলাম যে কবে তফসিল ঘোষণা হবে, এটা ভাবতে ভাবতেই দেখছি যে বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন। এটা আমরা ধরেই নেই যে আসলে রেওয়াজ, এটা অতীতেও দেখেছি যে তফসিল ঘোষণার আগে এরকমভাবেই ডাকা হয় সরকারি গণমাধ্যমকে। তো তফসিল ঘোষণা হচ্ছে, নির্বাচনের ডেট আমরা জানতে পারছি। আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেটাকে আপনি কিভাবে দেখেন এবং নিরপেক্ষভাবে আসলে নির্বাচন কমিশন এগিয়ে যেতে পারছে কিনা? না, নির্বাচন কমিশনের যে প্রস্তুতিটা খুবই হতাশাজনক এবং এই কমিশন দিয়ে একটা ভালো নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে, কারণ এই নির্বাচনটা হবে বাংলাদেশকে জিতানোর নির্বাচন, জামাতকে ক্ষমতায় আনার নির্বাচন না, বিএনপিকে বেনিফিটেড করার নির্বাচন না। ফলে বাংলাদেশকে জিতে আনার জন্য, মানে গণতান্ত্রিক ট্রানজিশন পিরিয়ডে ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন, জনগণ যাতে ভোট দিতে পারেন না, মানে নিশ্চিন্তে নিজের ভোটটা দিতে পারে। আপনার মানে আপনার রেজাল্ট মেনুভারিং করা, কেন্দ্র দখল করা, এগুলোর বাইরে ভোটাধিকার নিশ্চিত করা। আবার ধরেন দেখা গেল যে ধরেন আমার একটা এলাকায় বিশাল প্রভাব আছে, আমি কেন্দ্র দখল করলাম, সিলও মারলাম, কিন্তু রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে ঘোষণা দিলেন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং কোনো আশঙ্কা আপনি দেখছেন? হ্যাঁ, এটা তো সবচেয়ে সহজ। আওয়ামী লীগ এই জিনিসটা করে দিয়ে গেছে, ভোটাধিকার নিশ্চিত করা কঠিন, রেজাল্ট কৃত্রিম হাইপ তৈরি করা, এই যে জরিপের রাজনীতি শুরু হয়েছে, এগুলো বুলশিট। এই জরিপগুলোতে একই সাথে জামাতের স্টেক বাড়তেছে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে আর সব কমতেছে, ডেঞ্জারাস ফেনোমেনা। ফলে এটা জনগণকে সচেতন হইতে হবে। কোন রকম কোন মিথ্যা প্রতিশ্রুতিতে যে নির্বাচনের আগে আপনার খেদমত বাড়াই দিবে, বুঝতে হবে ও বড় চোর। ওকে, শেষ করব। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যে আপনাকে এম্পাওয়ার করবে, আপনার যাকে মনে হবে যে যাকে ভোট দিলে আপনি এম্পাওয়ার হবেন, অমুক দল শক্তিশালী হবে, ওইটা না। কোনো দলকে শক্তিশালী করা আপনার কাজ না। আপনার জনগণ হিসেবে আমি কিভাবে ভোট দিব, আমার কথা বলতে পারি, মানুষ কিভাবে ভোট দিবে এটা যার যার তার। আমি ভোট দিব কিভাবে, আমি দেখবো যে যারে ভোট দিলে আমি এম্পাওয়ার হবো, কোনো শক্তিশালী দলকে শক্তিশালী করার জন্য আমি ভোট দেবো না।
কোন দলকে রাষ্ট্র ক্ষমতা সুচারুভাবে দখল করার জন্য আমি ভোট দিব না। ঠিক আমি আছে, এম্পাওয়ার হব ঠিক কিনা আছে, সেটা আমরা দেখে ভোট দিব। নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং এই যে আশঙ্কার কথা আমরা শুনলাম, রেজাল্ট কামরানি যেটা বললেন যে রেজাল্ট একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, আপনিও কি সেরকম কোনো আশঙ্কা আসলে করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? না, আমি সেটা আশঙ্কা করি না। আমার কাছে মনে হয় এবারে ভোটটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে জয়ের ব্যাপার। জুলাই সনদ জিতবে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, একটা নতুন সূর্য উঠবে, যে সূর্যের আলোকে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আর যেটা ভাই বললেন সেটাকেই বলতেছি, এখনও সরকার ওই রকম পরিস্থিতিতে যায়নি যে পরিস্থিতিতে সরকার একা ভোট করতে পারবে। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে কি করতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। আর ভাই আরেকটা বললেন যে জামাত ইয়া না, ওই যে প্রথমেও বলে নিছি, এখনও বলতেছি, যদি ভোট সুস্থ হয়, ভোট ইঞ্জিনিয়ারিং না হয় 2008-এর মতো, এইটাকেই আমাদের পাহারা দিতে হবে। তারপর যাই ক্ষমতায়, যেমন আমির জামাত আজকে বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং পাহারা দেওয়া যায় কিনা আসলে, ইলেকশন না না, শেষ করে দিয়ে আমির জামাত কি ইঞ্জিনিয়ারিং বলছেন, আমরা 200 সিট পাইলেও আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এই যে কথাটাগুলো বলছে, বিএনপিও একই কথা বলছে। সো আমার মনে হয় যে এবারে ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার মন্তব্য শুনতে চাই। নির্বাচনের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে আশঙ্কা, আপনি প্রশাসন কতটুকু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে বলে মনে করেন? আমি ভয় পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নির্বাচন হওয়ার আগে যেরকম হওয়ার কথা সেটা না। কেন আমি বলছি, আমাদের শেষ ভরসা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, এবং আমরা আশা করি নির্বাচনের দিন যেহেতু তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে, সুতরাং সেদিন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো থাকার কথা। কিন্তু এখনো কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, গত 15 মাস ধরে সেনাবাহিনী কিন্তু মাঠে আছে। আমরা কিন্তু বিষয়টিতে অভ্যস্ত হয়ে গেছি এবং ওনারাও ক্লান্ত হয়ে গেছেন ডিউটি করতে করতে। সো আমি জানি না, অনেকে কিন্তু আশঙ্কা করছে যে বিএনপির কোনো কেন্দ্রে এরকম হতে পারে যে ভোট কেন্দ্র দখল করে ফেলছে, এই আশঙ্কা কিন্তু আছে। আমি বিএনপির নাম ধরে আমি এটা বলতে চাই না। কোথায় কেন্দ্র দখল হবে, কিভাবে ইঞ্জিনিয়ারিং হবে সেটা বলা যাবে না। 300 আসন, অনেকগুলো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নেবে, দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে জয়লাভ করা, ক্ষমতায় যাওয়ার নির্বাচন, এটা কোনো লোকাল ইলেকশন না, ন্যাশনাল ইলেকশন। সো অনেক রকম হিসাব নিকাশ এখানে আছে। মানে দুটি বিষয়, একটা হচ্ছে ভোট কেন্দ্র দখল, সেটা আসলে ট্রান্সপারেন্ট, সেটা দেখা যায় যে কেউ দখল করছে সেই জায়গায় সেটা ভোট পোস্টপোন করা যায়। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা 2008-এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেই বিষয়টি আমাদের এই সবার 2008-এর ফাঁদে কিন্তু বাংলাদেশ 15-25 পর্যন্ত আটকে, 24 পর্যন্ত আটকে থাকতে হয়েছে বাংলাদেশকে। সো আরেকটা এরকম, মানে এর চেয়ে কিন্তু যেটা আপনি বলেন চোখে দেখা যায় সেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন, সেটা ডিল করা যায়, সেই আসনটা স্থগিত রাখা যায়, সেই আসনে পুনরায় ভোট করা যায়। কিন্তু 8-এর মতন কোনো নীল নকশা যদি হয় সেটা ভয়ঙ্কর, এবং সেইটা হবে কিনা আমি জানি না। সেক্ষেত্রে এই যে ডিসি নিয়োগ হলো লটারি করে, এসপি দের ট্রান্সফার হলো লটারি করে, এটা আপনি কি মনে করেন, কিভাবে দেখেন? ধরেন কুমিল্লা থেকে আপনি গাইবান্ধা গেলেন, মুন্সিগঞ্জ থেকে আপনি সিলেট গেলেন, তাতে কি হলো? আপনি তো সেই ব্যক্তিটি, তাই না? আপনি তো সেই পুরনো মানুষটি, এবং যেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে আপনি ডিসি হচ্ছেন। ডিসি কিন্তু সবাই হতে পারে না, ডেপুটি সেক্রেটারি সবাই কিন্তু ডিসি হয় না। সো ডিসি হওয়ার জন্য ডিসি যেহেতু একটা রাজকীয় পোস্ট, এটাকে প্রাইস পোস্টিং আসলে এটাকে ধরা হয়। হ্যাঁ, সো কাদেরকে আপনি করেছেন, সেই 64 জন কারা, তাদেরকে কি হিসাবে আপনি করেছেন, সেটা হচ্ছে মোদ্দা কথা। তাকে আপনি সিলেটে বসালেন না কুমিল্লায় দিলেন, তাতে কিচ্ছু যায় না। ওকে, সেই বিষয়টা আসলে কতটুকু ট্রান্সপারেন্ট হওয়া উচিত আমি ছিল? তার আগে শেষ হয়ে যাবে শো, আমি একটা কথা দিয়ে শেষ করি। আজকে একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা বলেছেন, এমন কোনো কথা হয়নি যে আমাদের 2 বছরের মধ্যে ইলেকশন দিয়ে যেতে হবে। আমি মাত্রই নিউজটা দেখলাম, খুবই খারাপ কথা। এটা খুব ভালো বার্তা দেয় না। 1, 2 হলো তফসিল হবে এটা আমরা ধরে নিচ্ছি, কারণ বেতার এবং টেলিভিশনকে ডাকা হয়েছে, কিন্তু তফসিল কবে হবে ইসি সচিব বলতে পারবেন না। এটা কিন্তু গতকালকে ইসি সচিব বলেছেন যে আমরা জানি না, তারিখ এখন বলা যাবে না যে কবে আমরা তফসিল দেব। এগুলো খুব ভালো বার্তা দেয় না। আমি এটুকু বললাম। আমরা এখনো আসলে ইলেকশন হতেই হবে। এখন যেটা একটু শেষ করি সেটা হলো, দেখেন আপনার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনার 1975 সালের পরে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল জিয়া রহমানের নেতৃত্বাধীন, এখন বাংলাদেশ সেনাবাহিনীকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে যদি এখানে গণতন্ত্র রিস্টোর করতে হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হয়। এর বাইরে সহযোগিতার কথা শুনেছি আমরা সেনাবাহিনী, এর বাইরে এটা ডিফিকাল্ট হবে। এবং আমি যেটা বললাম যে রাজনৈতিক দলগুলোর কোঅপারেশন লাগবে, দলীয় স্বার্থ বাদ দিয়ে
হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে 100% বিরোধিতার জায়গায় বাদ দিয়ে জাতীয় স্বার্থের আলোকে রাজনীতিটা আগায় নিতে হবে। এবং সেটা হতে পারে একমাত্র ইলেকশনের মাধ্যমে। সেটাই আমরা সেটাই আশা করি যে জাতীয় স্বার্থকে মাথায় রেখে রাজনীতি এগিয়ে যাক। তিনজনকেই ধন্যবাদ। রেজাল্ট